আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক LV24 টিভির নিয়মিত অনুষ্ঠান প্রেক্ষিত বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন আশা করি সকলে ভালো আছেন। আমরা কথা বলবো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। প্রতিটি অনুষ্ঠানের মতো আজও আমরা কথা বলবো বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি কি হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে কিভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতির চলমান প্রেক্ষাপট। এজন্য আমাদের স্টুডিওতে সম্মানিত তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আজও তারা কথা বলবেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে। আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন তারা সরাসরি আমাদের সাথে লাইভে অংশ নিতে পারেন। যারা HD কোয়ালিটিতে দেখবেন তারা ইউটিউবে গিয়ে LV24 টিভি প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠান দেখে লগ ইন করতে পারেন। সুপ্রিয় দর্শক, আসুন শুরুতে আমাদের সম্মানিত তিনজন অতিথিকে আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে দিই। সর্বপ্রথমে আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক BP খসরুজ্জামান। খসরু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আপনার ভিউয়ার্সদেরকে আমাদের সালাম এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ খসরু ভাই আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তারপরে আছেন সাংবাদিক রুমান বকচৌধুরী, উইকলি দেশ পত্রিকা। রুমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। ধন্যবাদ আপনাকে LV24 টিভির সকল কলা কুশলীকে। তারপরে আছেন মিডিয়া এবং সমাজ সেবামূলক কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন থেকে কাজ করছেন কমিউনিটি ব্যক্তিত্ব আবুল হাসনাত। হাসনাত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে প্লাস আপনার LV24 টিভিকে। সুপ্রিয় দর্শক, আমাদের সম্মানিত তিনজন অতিথির সাথে পরিচিত হয়ে নিলাম। আপনারা যারা এই মুহূর্তে ফেসবুকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন তারা সকলেই আমাদের সাথে যোগ দিতে পারেন। আপনাদের মূল্যবান মতামত এবং অভিমত আমাদের সাথে পেশ করতে পারেন। আমরা অবশ্যই আপনার গঠনমূলক মতামতটি আমাদের সম্মানিত অতিথিদের সাথে শেয়ার করব এবং তারা চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের জবাব দিতে। আমি শুরুতেই ক্ষমতাসীন দলের কাছে মনে হয় কথা বলতে হচ্ছে। খসরু ভাই, বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে গত প্রায় কয়েকদিন থেকে যেটি ছিল প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ, এবং এ সপ্তাহেই প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব KM নুরুল হুদাকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি নির্বাচনই বলা যায় রাজনীতিবিদদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে, সাধারণ জনগণের কাছেও সেটি প্রশ্নবিদ্ধ ছিল। কেউই যেন নিরপেক্ষ হতে পারছেন না, এবং এটি চলে আসছে দিনের পর দিন, বছরের পর বছর বাংলাদেশে রাজনীতিতে। যে দলীয় ক্ষমতায় থাকুক, পরবর্তী সময়ে নির্বাচন কমিশনার যখন নিয়োগ দেওয়া প্রয়োজন পড়ে তখনই শুরু হয়ে যায় উনি না উনি হবেন, উনি ভালো না উনি মন্দ, এভাবে হতেই চলছে। আমরা যেন রাজনৈতিক দলগুলো কেউ কারোর প্রতি কোনো ধরনের বিশ্বাস নিতে পারছেন না এবং বিশ্বাস করতে পারছেন না। গত কয়েকটি নির্বাচন আপনি দেখেছেন, আমরা দেখেছি যে সেগুলো নিয়েও প্রশ্ন ছিল, অনেকগুলো প্রশ্ন ছিল যেগুলোর কোনো জবাব নেই আজও, এবং সাধারণ জনগণের পাশাপাশি রাজনৈতিক দল এবং সরকারও যেন অনেকগুলো বিষয়ে মেনে নিতে পারেনি, যেগুলো গত নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন সাহেব ছিলেন, এবং তারই স্থলাভিষিক্ত হয়েছেন নুরুল হুদা। প্রশ্ন হচ্ছে, তিনি 73 ব্যাচের, যেটাকে তোফায়েল ব্যাচ বলা হয়, উনি BCS ক্যাডার ছিলেন। পরবর্তী সময়ে তার ব্যাপারে জনতার মঞ্চে উনি সেকেন্ড ব্যক্তি ছিলেন, এবং তাকেও নিয়োগ দেওয়া হয়েছে, যেটি নিয়ে এখন তো বিরোধী পক্ষে যারা আছেন, বিশেষ করে BNP সহ আদার অনেক সংগঠন প্রশ্ন করেছে। প্রধান বিরোধী দল যদিও বর্তমান সংসদের বিরোধী যেটি সেটি বলেছে ভালো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে KM নুরুল হুদা সাহেব কি পারবেন একটি নিরপেক্ষ নির্বাচন দিতে, এবং প্রশ্নের ঊর্ধ্বে থেকে রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে তিনি পারবেন? রাম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার সুযোগ্য পরিচালনায় এই অনুষ্ঠানটাতে আমাদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার সাথে আছেন আমাদের রুবেন ভাই, আমাদের মোহিত ভাই, আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর কথার শুরুতেই আমি এই মাস, বাসার মাস, আমাদের ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। ভারত উপমহাদেশের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান বাবু রঞ্জিত বাবু, যিনি এই কদিন আগেই ইহলোক ত্যাগ করেছেন, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর জাতীয় নেতা কামরুজ্জামান সাহেবের সহধর্মিনী নূরজাহান জামান
ইন্তেকাল করেছেন দুদিন আগে। ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। দর্শক আপনারা যারা সাথে আছেন আপনাদেরকেও সালাম আর শুভেচ্ছা। খুবই ইন্টারেস্টিংলি এবং বলা যায় যে আমরা সবাই বাংলাদেশের এই নতুন নির্বাচন কমিশনার যিনি হবেন, আমরা সবাই লক্ষ্য করছিলাম যে বিএনপি থেকে আসবেন না আওয়ামী লীগ থেকে আসবেন। আমরা একটা সুন্দর প্রসেসের ভিতর দিয়ে এবার গিয়েছি। সব দল, সরকারি দল এবং বিরোধী দল সবাই রাষ্ট্রপতির কাছে গিয়েছেন। তাদের কিছু নাম ওনারা সাজেস্ট করেছেন, রাষ্ট্রপতি সবার কথা শুনেছেন। শুনেছি আওয়ামী লীগ কিছু নাম সাজেশন করেছিলেন, বিএনপিও করেছিলেন, অন্যান্য দলটাও করেছিলেন। কিন্তু রাষ্ট্রপতি যখন প্রধান নির্বাচন কমিশনার মনোনয়ন দিলেন বা নির্বাচন করলেন, একটা সার্চ কমিটি করলেন। সেই সার্চ কমিটির মাধ্যমে সেই সার্চ কমিটির কাছে নামগুলো দিলেন। সেই সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার যাকে মনোনীত করলেন, আমি শুনেছি তিনি কারো তালিকার ভিতরেই ছিলেন না। এবং এখানে মহামান্য রাষ্ট্রপতি তার নিজস্ব বিবেচনা প্রয়োগ করে তিনি যাকে সবচেয়ে যোগ্য, ভালো এবং যিনি একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবেন। এবং বিশেষ করে আমি বলছি 2016 সালের শেষের দিকে যখন আওয়ামী লীগ তার ঐতিহাসিক সম্মেলন করলো, সেই সম্মেলনে আপনারা সবাই লক্ষ্য করেছেন সম্মেলনের সবচেয়ে বড় যে মেসেজটা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, সেটা ছিল যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই, একটা বিতর্কহীন নির্বাচন উপহার দিতে চাই। মহামান্য রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সার্চ কমিটি সম্ভবত সেই ইন্টারফেয়ার করতে হচ্ছে হসরু ভাই, যে গত কয়েকদিন থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন এসেছিল এবং সেটি সত্যই বলা যায়, সত্যই আমাদের সংবিধানে আছে যে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অথবা পরামর্শের আলোকে নিয়োগ দেবেন, এটি এবং এটি স্বতঃসিদ্ধ এবং স্পষ্ট আমাদের সংবিধানে। এবং যে প্রশ্নটি সাধারণ মানুষ যারা রাজনীতির বাহিরে তারাও করেছেন যে রাষ্ট্রপতি কি পারবেন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া নিয়োগ দিতে, অথবা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কার কার নাম পরামর্শ দিয়েছেন সেটি কি আমরা জানতে পেরেছি না, সেটা সম্ভব নয়। তাহলে কিভাবে নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে, অথবা প্রধানমন্ত্রীর পছন্দের বাইরে কাউকে নিয়োগ দেওয়া হবে যিনি যেটা, যদি সেটা সাংবিধানিক হয়ে থাকে, আসুন সংবিধানকে সম্মান দেখাই। আর যদি এটা প্রতিষ্ঠানের প্রতি আমরা সম্মান দেখাতে না পারি, এখানে দুটো ব্যাপার আছে। এই মুহূর্তে আমি কথা বলছি যুক্তরাজ্য আওয়ামী লীগের শিক্ষা বিষয় সম্পাদক হিসেবে। সো আমার কয়েকটা মাথা থাকতে পারে। একটা মাথা যুক্তরাজ্য আওয়ামী লীগের। আমি এনএইচএস এর কাজ করি, যখন আমি এনএইচএস এর কাজ করি তখন এনএইচএস এর মাথা নিয়ে কাজ করি। একটু পরে অনুষ্ঠানের পরে আপনাদের সাথে বসে যখন আড্ডা দেব, তখন আপনাদের বন্ধু হিসেবে আড্ডা দেব। যখন রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি একটা নিয়োগের ব্যাপারে যদি সাংবিধানিক কারণে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করেন, সেটাকে আমরা রেসপেক্ট করব। সেটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার। আর এর জন্যই যদি আপনি মনে করেন যে মনোনয়নটা নিরপেক্ষ হবে না, আপনি কি তাহলে মনে করেন তিনি বিরোধী দলের নেত্রী রসনের সাথে আলোচনা করবেন, করে আপনি সিদ্ধান্ত নেবেন, অথবা বিএনপি নেত্রী খালেদাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন? তিনি তো মিট করেছেন, সবার কথা শুনেছেন, সবার কথা শোনার পরে তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন। বিতর্কিত করতে চাইলে সব কিছু বিতর্কিত করা যায়। আমরা কি বিতর্কিত করিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস? আমরা কি বিতর্কিত করিনি 21শে ফেব্রুয়ারির ইতিহাস? আমরা কি বিতর্কিত করিনি 30 লক্ষ শহীদের ইতিহাস? আমরা করেছি, কিন্তু করে আমরা ফল পাইনি। বিতর্ক অনেক কিছুই করা যায়। আসুন একটা পজিটিভ মন নিয়ে, ইতিবাচক দৃষ্টি নিয়ে আমরা নির্বাচন কমিশনারকে, যেটা আমরা সবাই বলবো যে এই নির্বাচন কমিশনকে এতটুকু শক্তি দেওয়া হোক যে শক্তির মাধ্যমে তিনি তার প্রশাসনিক অথরিটি খাটিয়ে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন। প্রধানমন্ত্রী প্রতিজ্ঞা করেছেন একটা গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। আমরা সেই প্রতিজ্ঞার আলোকে নির্বাচন কমিশনারকে আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদেরকে দেখতে হবে, নির্বাচন কমিশনারকে শক্তিশালী করা হোক। সেটাই হবে আমাদের এখনকার আলোচনার সবচেয়ে বড় বিষয়। ধন্যবাদ খসরু ভাই। হাসনাত ভাই, আমি মধ্যখান থেকে আবার এক সাইডে আসতে হচ্ছে। আপনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন দীর্ঘ সময়, যদিও এখন সমাজসেবা এবং মিডিয়ার সাথে কাজ করছেন। নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে যেটি
অনেক প্রশ্ন ছিল এবং বিএনপি সরাসরি প্রত্যাখ্যান করেছে যে তিনি আওয়ামী লীগের লোক ছিলেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এক সময়। এগুলা নিয়ে অনেক প্রশ্ন এবং তাদের প্রশ্নগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, মিডিয়াতে আছে। আপনি কি মনে করেন যে নতুন নির্বাচন কমিশনারের পক্ষে একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব? জি ধন্যবাদ এনাম ভাই। আমিও প্রথমে বাসার এই মাসে আমাদের সকল শহীদদের প্রতি এবং সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি, মা বোনদের প্রতি যারা সম্ভ্রম হারিয়েছেন সবার প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে আমি আমার কথার আলোকপাত শুরু করতে চাই। এনাম ভাই, আমরা একটি নির্বাচন কমিশন এবং নির্বাচনকালীন সরকার এবং যে ইলেকশনটা হবে, প্রত্যেকটি গণতান্ত্রিক দেশে এই তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্ডাস্ট্রি। একমাত্র একটি জিনিস ব্যতিক্রম আমরা দেখতে পাই, বর্তমান আমাদের দেশে যে সরকার আছে অথবা সরকার প্রধান আছে, আমরা সাধারণতভাবে দেখি যে এই সরকার বা সরকার প্রধান এককভাবে একটা ক্ষমতা ব্যবহার করছেন। আমি জানি একক ক্ষমতা সেখানে রয়েছে, তারপরও একটা সার্চ কমিটি গঠন করা হয়েছে। যদি আমাকে একটু সময় দেন আমি একটু বিস্তারিত করতে চাই। একটা সার্চ কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় এই প্রথম একটা অনুসন্ধান বা সার্চ কমিটি, দ্বিতীয় একটা অনুসন্ধান বা সার্চ কমিটি গঠন করা হচ্ছে। আমার প্রশ্ন এখানে যে আমরা এত ক্ষমতার অধিকারী হওয়ার পরেও, আমি সরকারের কথা বলতেছি, আমরা সার্চ কমিটি কেন গঠন করতে যাব? আর যদি বা আমরা গঠন করলাম, তাহলে সেখানে আমরা কেন সমালোচনার একটা সুষ্ঠু সুযোগ তৈরি রাখব? আপনি দেখেন, এই সার্চ কমিটির অর্থ এইটা নয় যে এই সার্চ কমিটি বাংলাদেশের সবচাইতে টপ লেভেলের 10 জন মানুষকে বাইর করবে, 20 জন মানুষকে বাইর করবে, সেটা নয়। মানুষের দাবি হচ্ছে বা সরকারের দাবি হচ্ছে এই সার্চ কমিটির কাছে যে এমন কিছু মানুষ বাহির করা যার দ্বারা 16 কোটি মানুষের যে প্রত্যেকবার ইলেকশন আসলে পরে আমাদের মধ্যে যে একটা সমালোচনা, যে একটা তর্ক বিতর্ক শুরু হয়, সেটাকে স্টপ করা। সেই জন্যই সার্চ কমিটি গঠন করা। এটা নয় যে আপনার 10 জন দেশের সেরা 10 জন মানুষকে বাইর করবে। এমন কিছু লোককে এখানে বাইর করতে হবে যার দ্বারা একটা ইলেকশন সহজ, সরল, স্বচ্ছ, ফেয়ার, গ্রহণযোগ্য ইলেকশন হতে হবে। কিন্তু আমরা কি সেটা বাইর করতে পেরেছি? আমি তো দেখতে পাচ্ছি বিসমিল্লাহ গলত রয়ে গেছে। কেননা সার্চ কমিটিকে এই জন্যই দেওয়া হয়েছে যে আপনি নিরপেক্ষ মানুষ বাইর করবেন, যাতে মানুষ আর কথা না বলে। তারপর কি দেখলাম, এই যেটার জন্য তৈরি করা হলো সেইটাই আমাদের রয়ে গেছে। কিভাবে রয়ে গেছে? ওই যে এখন কথা আসলো, প্রথম একটা কথা আসলো কি, যুগ্ম সচিব। বিএনপি একটা বৃহৎ দল এই দেশে, বিএনপি ছাড়াই আপনি মনে করেন বাংলাদেশের জনসাধারণ, যে প্রথম সমালোচনা কি আসলো, উনি যুগ্ম সচিব। অনেকে আপনি যদি সামাজিক, আপনি যদি ওই যে নিরপেক্ষ যে মানুষগুলো, বুদ্ধিজীবী যে মানুষগুলো আছে, ওরা কি বলছে? অনেকে বলতেছে যে উনি এই পদের যোগ্য না। পাশাপাশি কি আসছে, উনি জনতার মঞ্চের একজন লোক। আবার কি আসছে, ওনাকে ওএসডি করা হয়েছিল, বাধ্যতামূলক করা হয়েছিল। এখানে বেশ কিছু প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। একটা হলো যে একটা সরকার ওনাকে জোরপূর্বকভাবে ওএসডিতে পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশের এতগুলা লোক থাকতে, আমি শ্রদ্ধার সাথে বলতে চাই আমার খসরু ভাইকে, আমার সিনিয়র, এতগুলা লোক থাকতে আমরা কেন ওনাকে চয়েস করব? তো সবচেয়ে মজার বিষয় কি হচ্ছে জানেন, আমার খসরু ভাই ইতিপূর্বে বলেছেন যে উনি কিন্তু আওয়ামী লীগেরও লিস্টে ছিলেন না, আবার বিএনপিরও লিস্টে ছিলেন না। এমন একটা লিস্টেড মানুষের তালিকায় উনি ছিলেন, তরিকত ফেডারেশন আর গণতন্ত্রী পার্টি। আশ্চর্য হলো, তরিকত ফেডারেশন তো জীবনে একটা ইউনিয়নও চালায় নাই। জাতীয় পার্টি থাকতে, বিএনপি থাকতে, আওয়ামী লীগের মতো একজন মুক্তিযোদ্ধা চেতনার দল থাকতে, যার লিস্টে নাই,
নিম্নমান পর্যায়ে যারা মাজারের পয়সা দিয়ে চলে, মাজারের সিন্নি বিক্রি করে, মাজারের টাকা বিক্রি করে বড় বড় রুস্ট আর মাছ খায়, সেই রকম মাজার পূজারই একটা দলের লিস্ট থেকে, এবং গণতন্ত্রী বললে আমরা বুঝি কি, বোধহয় এই শব্দের মধ্যে একটা স্ত্রীলিঙ্গ রয়ে গেছে। এরকম একটা কন্ট্রোভার্সিয়াল দুইটা দলের লিস্ট থেকে কে এম হুদাকে আনা হয়েছে। আমি আপনাকে কতটুকু বলবো, 6টার মধ্যে হয়েছে, ওই মিটিং হয়েছে, 8:30টায় এটা রাষ্ট্রপতি ভবনে এটা জমা দেওয়া হয়েছে। আমি এত বিস্তারিত বলবো না, আপনারা সবাই জানেন আমি কি বলতে চাইছি। 10টার মধ্যে আমরা বুঝতে পারছি আমাদের সময়ে 10টার মধ্যে প্রজ্ঞাপন, 10:37 প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। অথচ সার্চ কমিটি অনুরোধ কি ছিল রাষ্ট্রপতির কাছে, যে এই নামগুলা আমরা করেছি, আপনি এই নামগুলার আপনি প্রকাশ করেন। সেটা করা হয় নাই। প্রকাশ করার অর্থ কি ছিল তাদের? সেটাই ছিল সার্চ কমিটির এই জন্যই গঠিত করা হয়েছে, যে এই মানুষগুলার জীবন বৃত্তান্ত, তার যে মৌলিক যে জিনিসগুলো লাইফে রয়ে গেছে, সেটার মধ্যে কোনো কি করেছে, সেইটাই প্রকাশ করার কথা ছিল, কিন্তু রাষ্ট্রপতি করেননি। আমরা কি দেখলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি ওনাকে স্বাগত জানাই, উনি প্রথমে ওনাকে আমি কংগ্রাচুলেশন করি, উনি সেক্রেটারি হয়েছেন। উনি কি বললেন, যে আকাশে চাঁদ উঠলে পরে এটা দেখা যাবে। এখন এত তড়িৎ গতিতে এটা নতুন কিছু না, বিগত দিনে আমরা দেখেছি একটা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মধ্যে একটা সিরিয়াস ইস্যু, ওটা 4 মিনিটের সংসদে পাস হয়ে গেছে, সবাই জানে, বাতিল হয়ে গেছে 4 মিনিটের ভিতরে। ধন্যবাদ হাসনাত ভাই। রুমান ভাই, আপনি হয়তো উপভোগ করছিলেন খসরু ভাই এবং হাসনাত ভাইয়ের বক্তব্য। আমার সেম কোয়েকশন আপনার কাছে, আপনি কিভাবে দেখছেন যে নির্বাচন কমিশনার কি পারবেন নিরপেক্ষ একটি নির্বাচন দিতে, এবং সেটি নিয়ে যে অনেক প্রশ্ন, আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পর, আওয়ামী লীগ বলছেন অবশ্যই উনি ভালো, এবং যেহেতু রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন এটা তারা শ্রদ্ধার সাথে মেনে নিয়েছেন, বিএনপি কোনো অবস্থাতেই মানছেন না। আপনি মধ্যখানে আছেন, মিডিয়ার সাথে কাজ করছেন, লেখালেখি করছেন, আপনার দৃষ্টিতে সেটা কেমন হচ্ছে? এর পূর্বে আমি আমাদের সাথে অনেক দর্শক যোগদান করেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। বাসিত রাফি আছেন, সুফিয়ান আহমেদ চৌধুরী আমেরিকা থেকে যোগদান করেছেন, কামরুজ্জামান কাজল, আরিফ রব্বানি ভাই, কামরুজ্জামান বলেছেন ইলেকশন কমিশনার ইজ আওয়ামী সাপোর্টার। তারপরে আছেন শাহ ইউসুফ, আছেন জয়া আবেদিন, শাব্বির আহমেদ, কামরুজ্জামান বলেছেন আবার একটা স্মল পলিটিক্যাল পার্টি নুরুল হুদার নাম দিয়েছেন তরিকত ফেডারেশন। আমাদের সাথে আছেন আরও আব্দুল গফফার, গুটলু ভাই আছেন, সাইদ রহমান, সালাম জানিয়েছেন সবাইকে। আরেকটি প্রশ্ন করেছেন খসরু ভাইকে ইন্ডিকেট করে আব্দুল গফফার গুটলু, সাবেক ছাত্রনেতা। সালাম সবাইকে। খসরু ভাইকে প্রশ্ন, ভাই নতুন নির্বাচন কমিশনার কোন সাংবিধানিক ধারায় নিয়োগ পেলেন? আর প্লিজ শাক দিয়ে মাছ টাকা টাইপের উত্তর দেবেন না। আমাদের সবাইকে সালাম দিয়েছেন। আমাদের সাউন্ড কম শোনা যাচ্ছে, আমরা চেষ্টা করছি গুটলু ভাই সাউন্ড বাড়ানোর জন্য। সুমনা আহমেদ আছেন, ফখরুল ইসলাম সালাম জানিয়েছেন হাসনাত ভাইকে, আব্দুল সালাম জয়েন করেছেন, এমডি নুরুল আমিন, মামুনুর রশিদ সুমন, এমডি সুবহান মিয়া সবাইকে দিয়েছেন, থ্যাঙ্কস জানিয়েছেন। ফয়সাল আহমেদ ভাই থ্যাঙ্কস জানিয়েছেন সবাইকে। আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানটি উপভোগ করতে থাকুন এবং আপনাদের মূল্যবান গঠনমূলক মতামত রাখুন। রুমান ভাই, আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ আনাম ভাই, ধন্যবাদ যারা দেখছেন সবাইকে। আসলে নির্বাচন কমিশন নিয়ে পৃথিবীর কোনো দেশে এত হইহল্লা হয় এটা আমি শুনি নাই, অন্তত এটা বাংলাদেশেই আমার মনে হয় যে এটা শুনছি অনেক দিন ধরে। আর নির্বাচন নিয়ে প্রতি বছরই বা প্রতিবারই, প্রতি টার্মই দেখা যায় যে একটা সমস্যা, যে একজন নির্বাচন কমিশনার, যোগ্য নির্বাচন কমিশনার দরকার। আমি বুঝি না, পৃথিবীতে এত নিয়ম থাকতে একজন নির্বাচন কমিশনার নিয়োগ করতে গিয়ে আমাদেরকে এরকমের সার্চ কমিটি করতে হবে কেন? আমরা এ ধরনের একটা পোস্ট ক্রিয়েট করতে, এখানে আমরা রিকোয়ারমেন্ট সেট করতে পারি না। আমরা আসলে অনেক সমস্যা আমাদের, এটা মানে কি বলা যায় যে আমাদের অনেক ধরনের সমস্যা, আমার দুর্বল এটা আমাদের সরকারের। তো যে জিনিসটা হচ্ছে যে এই নির্বাচন কমিশনার যিনি নিয়োগ হয়েছেন, ওনার একটা দলীয় সম্পৃক্ততা থাকতেই পারে।
আমরা সবাই ছাত্র জীবনে বা বিভিন্ন সময় আমরা কোনো না কোনো দলের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম, আছি, এখনো আছি। কিন্তু যখন কোনো কাজের জন্য যাব বা আমাকে অ্যাসাইন করা হবে, তখন আমি কাজ করব আমাকে যে জব ডেসক্রিপশন দেওয়া আছে সেই অনুযায়ী, ঠিক আছে। কিন্তু দেখা যায় যে আমাদের এই ধরনের তাৎপর্যপূর্ণ পোস্টে কিন্তু সেই জিনিসটা মানা হয় না। যাই হোক, আওয়ামী লীগ যদি ফেল করতে চায় তাহলে হয়তো এরকম একজন লোককে মানে নির্বাচিত না করে একজন বলে কি বলে যে একদম নিরপেক্ষ বা যার ট্র্যাক রেকর্ড ভালো আছে ওইরকম কাউকে নির্বাচন করতো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের পাওয়ার রাজনীতি যেটা হচ্ছে যে আমরা সবাই ক্ষমতায় থাকতে চাই। তো এরকম অবস্থায় কোনোভাবেই আমরা আশা করতে পারি না, সেটা আওয়ামী লীগ নয়, বিএনপির কাছেও আশা করতে পারি না যে এরকম কোনো লোক আসবেন যিনি একদম নিরপেক্ষ সাদা মনের মানুষ বা খুবই সবার খুব গ্রহণযোগ্য মানুষ, সেটা হবে না। নুরুল হুদাকে নির্বাচন করার পরে আওয়ামী লীগের হার্ডকোর আওয়ামী লীগ যারা করেন তারাও মনে হয় আসলে স্বস্তিতে নেই এই বিষয়টা। আমি খসরু ভাই হয়তো বলছেন উনি দলের হিসেবে, কিন্তু ভিতরে ভিতরে তিনি ঠিকই বুঝছেন যে না, আসলে এরকম লোককে নির্বাচন করাটা আসলে ঠিক হয় নাই। না, আমি সেটা ফিল করিনি। আই এম রাদার প্রাউড। আচ্ছা, যাই, খুবই গর্বিত, কারণ যে লোকের ট্র্যাক রেকর্ডে উনি দলীয় সম্পৃক্ততা একদম প্রকট। হ্যাঁ, আমাকে সেটা আনসার করার সুযোগ দেবেন। আচ্ছা, আমি যদি ব্যাখ্যা করি হয়তো আপনারা আপনি তখন পাবেন, সেটা আপনি অবশ্যই বুঝতে পাবেন। পারবেন। আপনাদের যদি আপনি ভুল অবশ্যই বোঝাবুঝি পাবেন। থাকে সেটা আপনাদের দূর হবে আশা করি। আওয়ামী লীগের অনেক লোক আছেন যাদের রেকর্ড সাদা, যারা সার্চ কমিটিতে ছিলেন ওরাও তো আওয়ামী লীগের দেওয়াই লোক, রাষ্ট্রপতি নিজে নির্বাচন করেছেন। তো এখান থেকেও তো দু একজন লোককে নির্বাচন কমিশনারের উপযুক্ত নির্বাচন কমিশনার হিসেবে নিয়ে আসা যেত, কিন্তু তাও তো করা হয়নি। যাই হোক, আমার মনে হয় যে এটি বাংলাদেশের সমস্যা। এখন আন্তর্জাতিকভাবে কোনো যদি জাতিসংঘের হস্তক্ষেপে আমাদের দেশে নির্বাচনের কোনো একটা কাঠামো তৈরি করা যায়, তখন হয়তো সুষ্ঠু নির্বাচন সম্ভব। এর আগে মনে হয় আমাদের দেশে আর এগুলো নিয়ে আমরা সবসময় এইভাবে কথা বলে যাব। যে দেশের এত দীর্ঘদিনের ইতিহাস বা ৭১, ৬৯-এর গণঅভ্যুত্থান, ব্যান্ড ভাষা আন্দোলন, তারপরে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ সহ ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের যে দেশের ইতিহাস এবং বৃহৎ বৃহৎ রাজনৈতিক দলের দীর্ঘদিনের ক্ষমতায় থাকার অভিজ্ঞতা, তারপরে কেন আমরা আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইব? কি কারণে আমাদেরকে বিদেশ থেকে হস্তক্ষেপ করতে হবে বা জাতিসংঘকে হস্তক্ষেপ করতে হবে? এই বিষয়টাকে আপনি কিভাবে বলবেন? এটা একটা জিনিস খেয়াল করবেন, এটা শুধু আওয়ামী লীগ না, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু আব্দুল আজিজ, আরেকজনের নাম আমি ভুলে গেছি, সম্ভবত কেম হাসান সোহেল, এই দুজনকে নিয়েও কিন্তু এরকম খেলা চলেছিল, কিন্তু বিএনপি সেই জায়গায় যেতে পারেনি যেটা আওয়ামী লীগ করতে পেরেছে। তো এটা আসলে আমাদের রাজনৈতিক চর্চা, পরস্পরের প্রতি কোনো বিশ্বাসের সম্পর্ক না, এটা আসলে আমাদের লোভ, ক্ষমতায় যাওয়ার যে একটা লোভ বা ক্ষমতায় আমাদের থাকতেই হবে এই ধরনের একটা মানসিকতা, সেই কারণে। তো আমরা তো আসলে এমন দেশে এখন বসবাস করি যেখানে আছি, সেখানে যেটা দেখছি যে মানুষ এরকম না। এই যারা পলিটিক্স করেন তারা এই বিষয় নিয়ে এইরকম থাকেন না, তারা হয়তো খুব সামান্য বিষয়ে যদি লজ্জাবোধ করেন সাথে সাথে নেমে যাবেন, ঠিক আছে। কিন্তু আমাদের দেশে এরকম না, আসলে লজ্জা শরমও আমাদের দেশে নাই বললেই চলে। যাই হোক, আমরা যেহেতু এখনো শিখি নাই, এই জন্য আমাদের আন্তর্জাতিক হস্তক্ষেপ দরকার। এটা হস্তক্ষেপ আমি বলবো না, আমাদের শেখানোর জন্য, যেহেতু আমরা নিজেরা শিখতে পারি না, অবশ্যই একটি কাঠামোর দরকার। এবং এই চর্চাটা যে সারা বিশ্বে কিভাবে চলে সেটা শেখানোর দরকার আছে। আমাদের দেশের দুই প্রধান দলও এখন এই বিষয়টি জানেন না, আমি মনে করি। থ্যাংক ইউ রোমান ভাই, থ্যাংক ইউ খসরু ভাই, হাসনাত ভাই। আমাদের ছোট্ট একটি বিরতিতে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো অনেকেই যোগদান করেছেন। আব্দুল মুকিত কুটি, ইয়ামান খলিল, আব্দুল মালিক কুটি, নেওয়াজ আহমেদ সালাম জানিয়েছেন সবাইকে। আব্দুল্লাহ মুমিন আজমি, রেজা আহমদ, ফয়সল চৌধুরী, শুয়েব ভাইও যোগদান করেছেন। আহমেদ রশিদ আমেরিকা থেকে জয়েন করেছেন। রুমেল মিয়া, হাসনাত চৌধুরী, আলী আকবর, ধন্যবাদ আপনাদের সবাইকে। শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যোগদান করার জন্য। আমাদের অনুষ্ঠানটি উপভোগ করতে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন LB24 টিভির নিয়মিত আয়োজন প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠান। আমাদের ছোট্ট একটি বিরতিতে যেতে হবে। বিরতির পর আবারও কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের গঠনমূলক প্রশ্ন এবং যে কোনো ধরনের ব্যাখ্যা চাইলে রাখতে পারেন। আমরা চেষ্টা করব, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ সবাইকে।
ইমন, What are you doing here? ইমনডে দেখতে পাইছি। It's best you just stay away from us. ইমনডে একবার তা দেখতে দেও, একবার। Breakdown of marriage affects parents and children. Barrister Malik and his expert team of lawyers can act to elevate pain and stress. Westminster Law Chambers. Sale, sale, sale. Massive sale is going on from 10th of November to 31st of December. Salma Designer Abaya House is giving up to 50% off on all designer abayas, designer kaftans, waistcoats, ajwa dates, black seed oil, Islamic books and many more items. Visit our store to get this end of the year special sale. Salma Designer Abaya House, 118 Whitechapel Road, London E1 1JE. Telephone 0207 018 2375. Welcome to Agora Grill and Steakhouse. Agora Mixed Grill Special. Great menu for fish flour, tasty sticks dinner, 10 gourmet burger choices, and many more. Great service. I will come again and again. HMC approved, 100% halal. Agora, ready to serve you. Agora, sign of happiness. স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত প্রিমিয়াম কোয়ালিটি পরোটা শাহানা পরোটা, আপনার নিত্যদিনের পছন্দের খাবার। শাহানা পরোটা এখন ব্রিটেন ও ইউরোপ জুড়ে সর্বত্র পাওয়া যাচ্ছে। সাসকো ফুডস ইউকে লিমিটেড 0208591604 তোর মা আমারে নিবার লাগে বলে তোর মা আমি আইয়া আজকে দেখি কর আমার কি করো অধিকার আমার বেশি আমি হকর বড় তোমরা আমারে শান্তি মতো মরবার দিতে না, বুঝছি। ব্যারিস্টার মালিক সাহেবরে খবর দাও, উইল বানাইতাম। দেখলা তো উইল বানাইলে কি অবস্থা হয়, আজকেই উইল বানাও, টাইম ওয়েস্ট করবা না। সোনার দেশের সোনার মাটি ইলিশ রুই কাতলে রে, অন্তর টানে সেই মাটির ঘ্রাণে, নদীর তাজা মাছেতে অন্তর টানে সেই মাটির ঘ্রাণে। অন্তরেরই টানে প্রবাসীদের প্রতিটি প্রাণে মিশে আছে সাসকো ফুডস। Feel like having a grill or a steak? Well, a new grill and steakhouse just opened. Agora Grill and Steakhouse. Come with your family and friends and be first to try our grills and steaks. Agora Grill and Steakhouse, 119 New Road, London E1. Sale, sale, sale. Massive sale is going on from 10th of November to 31st of December. Salma Designer Abaya House is giving up to 50% off on all designer abayas, designer kaftans, waistcoats, ajwa dates, black seed oil, Islamic books and many more items. Visit our store to get this end of the year special sale. Salma Designer Abaya House, 118 Whitechapel Road, London E1 1JE. Telephone 0207 018 2375. Hello there. Legal Taxi's mobile app is an amazing cloud-based taxi booking solution. The taxi drivers and passengers can access this application anytime and anywhere. Are you waiting on the road or trying to call up a taxi? Well, don't waste your precious time anymore. And now, you can book your taxi at ease. Do you want to know how? It's so simple. Download the Legal Taxis app from the App Store in your smartphone. Register your details with your mobile number or log in directly with your Facebook account. Enter the location manually or drag the balloon where you want the pickup and drop to happen. Legal Taxis application fetches your location automatically and shows the taxis nearby. On a single click,
your request is sent to the nearest driver. The taxi driver will receive your request and accept it instantly. In return, you will receive a notification and you could check the current location of the taxi with the estimated time to reach your pickup location. While your taxi arrives, hop in and enjoy your ride. At the end of your journey, you will receive the receipt of taxi fare in your mobile app. You can either pay as cash or through online. This app also allows you to feedback about the ride, rate the trip, and share your experience through social media. Legal Taxis app not only allows you to book regular taxis, but also black cabs, mini cabs, and Hackney carriages. What are you waiting for? Book your taxi today for a great voyage at Legal Taxis. দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্যাকেট বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, নতুন নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে। আমাদের সাথে আছেন বিপি খসরুজ্জামান খসরু, সাংবাদিক রুমান বক্স চৌধুরী এবং আবুল হাসনাত ভাই। খসরু ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল, সংবিধানের কোন ধারায় নিয়োগ পেলে এই উত্তরটি জানতে চাই। থ্যাংক ইউ নাম ভাই। বেশ কিছু প্রশ্ন এসেছে হাসনাত ভাইয়ের কথা থেকে, আমার রুমান ভাইয়ের কথা থেকে, আমাদের দর্শক যারা জয়েন করেছেন তাদের অনেক কথা থেকে। আমি চেষ্টা করবো টু টাচ এভরি কোয়েশনস। হাসনাত ভাই যে কথাগুলো বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে আমরা প্রত্যেকটা মানুষ চাই, আমি যেভাবে চাই সেভাবেই যেন সব কিছু হয়। আমার কাছে মনে হচ্ছে যেন এরকমই। আমি লেট মি আনসার হাসনাত ভাই। আমরা যখন সার্চ কমিটিটা করলাম, সেই সার্চ কমিটির উপর দেখলাম সার্চ কমিটি হয়ে যাওয়ার পর তার উপর বিএনপি এবং বেশ কিছু দুই একজন সুশীল থেকে ওনারা আপত্তি তুললেন যে এই সার্চ কমিটি ফেয়ারভাবে করা হয়নি। সার্চ কমিটি যখন নির্বাচন কমিশন উপহার দিল, আমরা সেই নির্বাচন কমিশন নিয়ে কথা বলছি। আমি একটা অ্যালার্জি লক্ষ্য করছি এবং সেই অ্যালার্জিটা যাদের আছে, আই এম সরি, আমরা আপনাকে হেল্প করতে পারবো না। যাদের মুক্তিযুদ্ধের চেতনার প্রতি, মুক্তি সংগ্রামের স্বাধীনতার চেতনার প্রতি যাদের অ্যালার্জি আছে, তারা যদি কথা বলেন এই হুদা সাহেবকে নিয়ে তাদের সেই অ্যালার্জি থেকে, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি আপনাদের একটু সাহায্য করতে পারবো না। 1973 সালে হুদা সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হলের ছাত্র সংসদের নাট্য সম্পাদক ছিলেন। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 1972, 1971 সালে, 70 সালে 3টা বা 4টা ছাত্র সংগঠন ছিল। একটা ছিল রাজাকার আলবদরদের সংগঠন ছাত্র সংঘ, আর একটা ছিল ছাত্র ইউনিয়ন, আর একটা ছিল ছাত্রলীগ। উনি স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে তখন তিনি সেই ছাত্র সংগঠনের একজন, আপনারাও বিভিন্ন সময় ছাত্র সংগঠন করেছেন, আমরা সবাই হয়তো ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম এক সময়। তো উনি 75-এর আগে, স্বাধীনতার পরে বা স্বাধীনতার সময়ে স্বাধীনতার পক্ষের ছিলেন। সেটা তো আমাদের সবার জন্য সুসংবাদ যে আমরা অন্তত স্বাধীনতার পক্ষের একজনকে পেয়েছি। আসি আপনাদের পরবর্তী অভিযোগে। 1996 সালে ওনাকে যখন জনতার মঞ্চের যে অপবাদটা ওনার উপর দেওয়া হয়েছে, আপনারা দেখবেন, আপনারা হয়তো ইনফরমেশন হয়তো আপনারা মিসগাইডেড হয়েছেন, অথবা ইচ্ছা করে জেনে হয়তো আপনারা বলতে পারছেন না। উনি তখন কুমিল্লা জেলার ডিসি ছিলেন এবং কুমিল্লা জেলার ডিসি থাকাকালীন সময় রাতের বেলা তার অফিসের খালেদা জিয়ার ছবি এবং তখনকার রাষ্ট্রপতির ছবি কে নামিয়ে ফেলেছিল। উনি উনার বাসায়, ডেফিনেটলি জেলা প্রশাসক সাহেব রাতের বেলা অফিস করেন না, রাতে 12টার পরে কে সেটা নামিয়েছে এর দায় তিনি নিতে চাননি। অতএব জনতার মঞ্চের সাথে তার কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও বিএনপি ক্ষমতায় এসে জেদবশত উনাকে কি করলো, ওএসডি উনাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো। আমার কিন্তু প্রশ্ন আপনাদের কাছে আছে, আপনারা প্লিজ নোট ইট, এবং আপনারা যারা জয়েন করেছেন আপনারাও সেটা বিবেচনা করবেন এবং আপনারা চাইলে সেটার চিন্তা করে দেখবেন যে আমি যেটা বলছি রাইট কিনা। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো 2001 সালে এসে, 2009 সালে, 8 সালে যখন ক্ষমতায় আসলো, 9 সালে এসে উনাকে উনার বিএনপি যে উনার প্রতি বিরাগভাজন হয়ে উনাকে অন্যায়ভাবে উনার প্রমোশন স্টপ করে উনাকে উনার বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল, সেখান থেকে এনে উনাকে আবার সচিবের মর্যাদা দিয়ে, প্রমোশন দিয়ে, উনাকে একটা সচিবালয়ের দায়িত্ব দিয়ে বাইরে একটা প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়, যে কাজটা করে আসছিলেন খুব সফলতার সাথে। কথা হলো 2009 সালে বিএনপি পার্লামেন্টে ছিল,
আর পার্লামেন্টে না থাকলেও তো আমি বাংলাদেশেই ছিলাম। আমার যদি আমার ক্ষমতা থাকা অবস্থায় আমি যদি একজন কর্মকর্তাকে কোনোভাবে মনে করে থাকি তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তিনি কোনো রকম দুর্নীতির সাথে জড়িত ছিলেন, তাহলে আমি যেহেতু দেশে আছি, আমি যেহেতু রাজনীতি করি, আমি বলবো এই সরকার এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে আবার ওনার অবসর থেকে ওখানে এনে আবার সে এই প্রশাসনে ঢুকিয়েছে। আমরা কেউ সেটা করিনি। উনাকে এখন যখন নির্বাচন কমিশনার করা হয়েছে তখন আমরা এটা নিয়ে সমালোচনা করছি। আসাদ ভাই, আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, আমি একেবারেই পছন্দ করিনি আপনি যখন তরিকত ফেডারেশন আর গণতন্ত্রী পার্টি নিয়ে সমালোচনা করেছেন। আমার নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সংখ্যায় যদি কম হয় আর যদি ন্যায্য কথা বলে সংখ্যায় একজন হলেও সেটা আমরা মেনে নেব। যদি মনে করেন আপনার 20 দলীয় জোটের সাথে অনেক দল আছে, যে সম্ভবত সভাপতি আছে, সাধারণ সম্পাদক নেই, এরকম অনেক সংগঠন আছে, 14 দলেও 2-1টা সংগঠন আছে যেগুলো আসলেই এত বেশি জনপ্রিয় নয়। এটা আমাদেরকে বুঝতে হবে। তরিকত ফেডারেশন হোক আর যেই হোক, আমি জানি না ওনারা সেটা নুরুল হুদা সাহেবের নামটা ওনারা সাজেস্ট করেছিলেন কিনা, বা আমিনুল হুদা বা নুরুল হুদা সাহেব, যদি ওনারা করে থাকেন আর সেই নুরুল হুদা সাহেবকে সার্চ কমিটি যদি মনে করেন উনি রাইট পারসন, আমরা সেটাকে মেনে নেব। আমি বাংলাদেশে ফেরেস্তা, অনেক রাজনীতিবিদরা আজকে বলেছেন, আমি গতকালকে একটা টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে বলেছি যে ফেরেস্তা আনলেও বিএনপি একটা অপবাদ সেই ফেরেস্তার উপর তোলার চেষ্টা করবে। আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে পরিস্থিতি আমরা সবাই জানি কি আছে, আমরা সবাই সেটা জানি। আমাদের উচিত নির্বাচন কমিশনকে কিভাবে শক্তিশালী করা যায় সেটা বলা। আপনারা বিএনপি গতকালকে সভা ডেকেছিল, খাগমারি সম্মেলনের সভায় বিএনপি সব নেতা উপস্থিত ছিলেন এবং আপনাদেরই জাতীয় স্বাস্থ্য কেন্দ্রের ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি সভাপতিত্ব করছিলেন। সভাপতির বক্তব্যে তিনি বলেছেন বিএনপির উচিত এই নির্বাচন কমিশনারকে মেনে নেওয়া। অতএব একমাত্র মির্জা ফখরুল ইসলাম আর 2-1 ছাড়া, বিএনপির 2-1 ছাড়া, ইভেন বিএনপিরও টোটাল বডি এটা প্রতিবাদ করছে না। এটা প্রতিবাদের জন্য প্রতিবাদ করা হচ্ছে, নির্বাচনকে বিতর্কিত করা। আপনারা যদি জনগণের উপর আস্থা থাকে, জনগণের উপর বিশ্বাস থাকে, তাহলে নির্বাচন কমিশনার আমাকে কিছুই করতে পারবে না। আমার এনাম ভাই সম্ভবত অনুষ্ঠান শেষের দিকে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন কমিশনার করেছিল এবং সেই কমিশনারের কাছে আওয়ামী লীগ পরাজিত হয়েছিল। এটাও তো হতে পারে যে আমরা যদি জনপ্রিয় না হয়ে থাকি, জনগণের আস্থা আমাদের উপর না থাকে, নির্বাচনে যাওয়ার পরে আমরা হেরে যেতে পারি। অর্থাৎ জনগণের সাথে যদি কানেকশন থাকে, আস্থা থাকে, জনশক্তি থাকে, জনপ্রিয়তা থাকে, নির্বাচন কমিশনার কে হলেন, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে হলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি কে হলেন, ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আওয়ামী লীগ গ্রাসরুট থেকে এসেছে। নির্বাচন কমিশনার আপনারা যাকেই বসান না কেন, আমার যদি জনবল থাকে, আমরা জনগণ নিয়ে জনগণের মাধ্যমে যখন বলেছিলাম আজিজ সাহেবকে আপনারা নির্বাচন কমিশনার বানাতে পারবেন না, আমরা সেটা করতে পেরেছি। আপনারা জানেন জনগণ আওয়ামী লীগ যেটা করেছে বা সার্চ কমিটি যেটা করেছে, আর জনগণের সেটাতে সমর্থন আছে। যদি জনগণ থেকে আপনারা প্রতিরোধ আর প্রতিবাদ তুলতে পারেন তাহলে সেটা দেখা যাবে সময়ে কি করা যায়। আদারওয়াইজ যদি মনে করেন সেটা পারবেন না, যারা একটা জনসভা করতে পারে না, 558 জনের কমিটির 558 জনকে রাস্তায় পাওয়া যায় না, কেন্দ্রীয় কমিটি ঘোষণা করার পর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বলে না আমি পদত্যাগ করতেছি, আমি কমিটির সাথে নেই, ফালু ভাইয়ের কথা বলছি, আমি পারটেক্সার হাশেম সাহেবের কথা বলছি, সেই রাজনৈতিক দল দিয়ে নির্বাচনের কমিশনার সমালোচনা করে লাভ নেই। আর বিদেশি শক্তিকে ডেকে এনে ওই স্বাধীন দেশে, আমার মনে হয় এটা আবেগপ্রবণ হয়ে আপনি বলেছিলেন, বুঝতে পেরেছেন যে এটা হয়তো রাইট হবে না এবং এটা রাইট না। আমরা মোদি সাহেব পাশ হলে আমাদের বাংলাদেশের একটা অংশ, জনগোষ্ঠীর একটা অংশ, রাজনৈতিক দলের একটা অংশ মিষ্টি বাটে। হিলারিকে পাশ করার জন্য আমরা কাজ করি, আমরা মনে করি এরা এসে আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে, কিন্তু বাংলাদেশের এই ছোটখাটো মানুষগুলো, সাধারণ মানুষগুলোর কথা কেউ ভাবে না। যারা ভাবে তারাই বর্তমান আওয়ামী লীগ করে, তারাই সরকারে আছে। ধন্যবাদ খসরু ভাই। আমাদের সাথে অনেকেই যোগদান করেছেন। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যোগদান করার জন্য। আহমদ রশিদ ভাই সুদূর যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগদান করেছেন, ধন্যবাদ। আহমদ রশিদ ভাই, আপনাদের দেশে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব
আছেন এবং আমাদের এখানে কিন্তু আমরা পরস্পর আলোচনা করছি, একটি চেষ্টা করব যাতে আমাদের মধ্যে ট্রাম্প সাহেবের মতো কোনো ধরনের শৃঙ্খলার বাইরে কিছু সৃষ্টি না হয়। তারপরে আপনার মূল্যবান মতামতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানটি উপভোগ করতে থাকুন, আগামীতে আমরা চেষ্টা করব মতামতটি রাখার জন্য। জ্যোতি জামান ফখরুল ইসলাম বলেছেন সার্চ কমিটি ওনার নাম দেয়নি। কামরুজ্জামান ভাই বলেছেন খুব ভালো করেছেন খসরু ভাই, টু মাচ নিউট্রাল একজন কমিশনার দিয়েছেন ইলেকশন উইন করার জন্য, ওয়েল ডান। সাইফুল্লাহ মজুমদার শিকদার সাফায়েত উল্লাহ মজুমদার শিকদার বলেছেন থ্যাঙ্কস বিপি খসরুজ্জামান ভাই, খসরু ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সাইদ রহমান বলেছেন ভাই সুষ্ঠু নির্বাচন দেন, দেখা যাবে জনগণ কি করতে পারে। ফারজানা আক্তার আমাদের সাথে জয়েন করেছেন। মোহাম্মদ কবির মিয়া ক্যান হ্যালো টু হাসনাত ভাই, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমাদের সাথে যোগদান করেছেন। হাসনাত ভাই, কেন সম্ভব নয় এবং কেন নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারেন না, যেটি খসরু ভাইও বলেছেন। ধন্যবাদ এনাম ভাই। যারা রাস্তায় নামতে পারেন না, যাদের কমিটি সবাই রাস্তায় নামেন না এবং জনগণের সম্পৃক্ততা বিএনপির সাথে আছে কিনা সেটিও খসরু ভাই প্রশ্ন তুলেছেন, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ, আশা করি আপনি আমাকে সময় দিবেন, কারণ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই খসরু ভাই অনেকগুলা বিষয়ে টাচ করে গেছেন, যদিও স্বল্প সময়ের মধ্যে। আমি বলতে চাই আমরা একটা বিচিত্র দেশে এখন বাস করতেছি, এমন একটি বিচিত্র দেশ যে দেশের সরকার প্রধান নিজের দল শাসন করেন, সরকার শাসন করেন, আবার বিরোধী দলকেও শাসন করেন। যে কখন বিরোধী দলীয় নেত্রী আপনার ওই শহীদ মিনার যাবেন, কখন এরশাদ সাহেবকে হসপিটালে দিতে হবে, কখন ওনার শরীর খারাপ, সেগুলো উনি নিয়ন্ত্রণ করেন। সুষ্ঠু নির্বাচন শুভ লক্ষণ, আমি আসছি। সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব না বাংলাদেশে, যত বড় দুইটা জিনিস বাংলাদেশ থেকে সরানো সম্ভব হচ্ছে না। আপনি যত বড় কুতুব নিয়ে আসেন সুষ্ঠু নির্বাচনের জন্য, একটা সরকারের এই কুতুবের উপরে যতক্ষণ মতো সরকার প্রধানের হাত থাকবে, বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু নির্বাচন হয়েও নাই, হবেও না। আবার একটা নির্বাচন কমিশন যখন কোনো প্রভাবিত হয়ে কাজ করবে, তখন পর্যন্ত বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব না। আপনি দেখেন বিএনপি যেভাবে খসরু ভাই বিএনপিকে খুব একটি মানে একদম আমি কি বলবো হিসাবেই ধরেন নাই, বিএনপিকে নড়ে পড়ে পার্টি। আর ভাই বিএনপিতে তো এই বিএনপি এই দেশের তো লক্ষ লক্ষ মানুষ এই বিএনপিতে, এই জনগণের মধ্যেই তো। যখন আপনি জনগণ বলবেন তখন কি আপনি বিএনপিকে আলাদা করে বলতে পারবেন? আদৌ কি সম্ভব? সম্ভব না। যদি আপনি এই মানুষগুলাকে আপনি বিএনপির এই মানুষগুলো জনগণের ভিতরে ধরেন, আমি আসছি উনার অনেক কিছু টাচ করে গেছেন, আমি আসছি। যখন আপনি এই বিএনপিকে ধরবেন, এরাই জনগণের ভিতরে, ওদেরকে জনগণ বাইর করতে পারবেন না। এক সেকেন্ডলি হলো বিএনপি কেন মানবে? আপনি আওয়ামী লীগ সবসময় কিন্তু একটা খেলা খেলতে ভালোবাসে। আওয়ামী লীগ রাজনীতি হচ্ছে সবসময় আপনাকে একটা খেলার মধ্যে রেখে দিবে। আর না হলে 16 কোটি মানুষের ভিতরে একটা বিতর্কিত কন্ট্রোভার্সিয়াল মানুষ তারা কি পেল না? যেহেতু বিএনপি ওনাকে ওএসডি করেছে, এনি হয় যেভাবে হোক করেছে, সে তাকেই কেন আবার নির্বাচন কমিশন করা হলো? এর অর্থ হলো যে আমি ঘির মধ্যে আগুনের মধ্যে ঘি ঢেলে দিলাম, একটা জ্বলন্ত কড়াইয়ের মধ্যে আপনি ওই ডালির বড়া ছেড়ে দিলেন। এখন তোমরা খেলো, কারণ আমি আমার কাজ করবো, তোমারে শুধু কয়ে এলো, আমি তো আমার কাজ করবো। এইটা হচ্ছে এই যে গরম তেলে ওনাকে নির্বাচিত করে না, গরম তেলে একটা ডাইলের বড়া ছেড়ে দেওয়া। আপনি দেখেন এই কে এম হাসান সাহেব 30 বছর আগে বিএনপি করেছিল, কখন কোথাকার কোন দিন করেছিল সেটা ঠিক মতো ইতিহাসও নাই মনে হয়। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ভালো কথা ছিল। সেই কে এম হাসানকে আওয়ামী লীগ মানে নাই, উনিও নাট্য এবং সংস্কৃতি বিষয়ের সম্পাদক ছিলেন। একটা দলের যদি যখন কেন্দ্রীয় নেতা তখন আমি আপনাকে ইন্টারাপ্ট করে নাই, আমি আপনাকে ইন্টারাপ্ট করে নাই ভাই, আমি আপনাকে ইন্টারাপ্ট করে নাই, আমি শুনেছি, আপনি শুনবেন, আশা করি পরে উত্তর দিবেন। যেহেতু কে এম হাসানকে আওয়ামী লীগ মানে নাই, এখন বিএনপি কেন এই মানুষকে, যেহেতু আমি ওনাকে ওএসডি করেছি, আমার প্রতি ওর একটা ক্ষোভ আছে, এই ক্ষোভের প্রবেশ করে আমাকে নির্বাচনে করতে হবে।
উনি হয়তো সে প্রতিশোধ নেবে আমার থেকে। একটা সুযোগ রয়ে গেছে, একটা সুযোগ রয়ে গেছে। আপনি দেখেন, আমি আসি, উনি বললেন, আমি একটা কথা আমি আগে বলে গেছিলাম, এই নির্বাচনের কমিশন শুধু একটা নির্বাচন উপহার দিলে চলবে না, এখানে অংশগ্রহণ থাকতে হবে। আবার অংশগ্রহণ হলেও হবে না, স্বচ্ছ এবং সুষ্ঠু হতে হবে। আমরা বিগত দিনে দেখেছি উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, অংশগ্রহণ হয়েছে কিন্তু সুষ্ঠু হয় নাই। নির্বাচন করে যারা এজেন্ট ছিল, নরসিংদীতে ওরা মহিলারা বের হয়ে কি বলছে মিডিয়া কর্মীদের সামনে, বলছে আমরা তো গিয়ে দেখি ব্যালট পেপার রেডি, আমরা কোথায় কার ভোট দেবো? যারা ভোট দিতে গেছে তারা বলছে আমরা তো দেখি সব নৌকায় ভোট দেয়া, আমরা কার কাছে, আমরা কোথায় ভোট দেবো? শুধু অংশগ্রহণ করে না, সুষ্ঠু হতে হবে। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার প্রধানের এটা নাই, হবে না। সেই জন্য তো এরকম একটি নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে, যাহাতে ওই নির্বাচন কমিশন খুব করে বিএনপিকে পরাজিত করে আর আমার দলকে আমি ক্ষমতায় নিয়ে আসি। এরকম যদি না হতো তাহলে ভাই আমার কথা হলো, যদি এরকমই আপনি হয়, এরকম পাশে যদি রকিব মার্কা ইলেকশন হয় ভাই, তাহলে তো ইলেকশন কমিশন দরকারই নাই। আপনি ঘোষণা করে দেন, আপনি তো এখন বিরাট পাওয়ার অধিকারী, আপনি ঘোষণা করে দেন আমি সরকার, উনি আমার মন্ত্রী, উনি আমার মন্ত্রী, উনি আমার মন্ত্রী। এটা তো হচ্ছে 150 জন আপনার মহিলা সংরক্ষিত মহিলা আসনের মতো ওরা এমপি হয়ে আছে বাংলাদেশ পার্লামেন্টে, ওদের তো লজ্জা নাই। আমি শেষ করে ফেলি, আমি আমার ভাই জবাবটা দিই, আমি সব কিছু জবাবটা দিচ্ছি। আমি আন্দোলনের কথা যাচ্ছি, আমার ভাই বলেছেন, আমি শ্রদ্ধা করি ওনাকে। আন্দোলন কিভাবে হবে ভাই? কারণ আপনি যে ক্ষমতায় আছেন এখন, আপনি তখন র্যাবের মালিক, পুলিশের মালিক, আর্মির মালিক, বিজিবির মালিক। আন্দোলন কিভাবে করবো? আমার তো জানার একটি মায়া আছে। আপনি পুলিশকে একবার হটাই দেন, র্যাবকে একবার হটাই দেন, বিজিবি একবার হটাই দেন, আসেন। বিএনপি লাগবে না, আপনি তো শিবিরের সামনে টিকতে পারবেন না, এটা তো আমরা দেখেছি। আমরা তো রাজনীতিতে আপনি তো এখন যে প্রটেস্ট করতে, আপনি পুলিশ ছেড়ে দিবেন, আপনি নির্বিচার, আপনি পুলিশ ছেড়ে দিবেন, র্যাব ছেড়ে দিবেন, সরাসরি গুলি অর্ডার দিয়ে দিবেন। যখন গুলি করতে পারেন, আমি যখন বাসায় যাবো, আমাকে নিয়ে খুন করে নারায়ণগঞ্জের নদীতে আপনি বাসায় দিবেন, তা আমি কিভাবে আন্দোলন করব? আপনি ওদেরকে একবার পিছনে রাখেন, আসেন দেখি। বিএনপি লাগবে না, আর কোনো দিন লাগবে না, এক শিবিরে আওয়ামী লীগের জন্য যথেষ্ট। কারণ এই শিবিরকে আশ্রয় আপনারাই দিয়েছেন, আপনারাই তখন মুজাহিদ সাহেবের সাথে একই গাড়িতে লং ড্রাইভ করেছেন। এখন আপনাদের জন্য জঙ্গি আর বিএনপির জন্য হয়ে গেছে সঙ্গী, সেটা তো আপনাদের। আমি কি শেষ করবো নাকি? আমাকে ধন্যবাদ হাসনাত ভাই, আপনাকে অনেক ভাই আমাদের সাথে যোগদান করেছেন। সাফায়াতুল্লাহ মজুমদার শিকদার বলেছেন বিএনপি সহ সুশীল সমাজের কাছে প্রশ্ন করেছেন কেন আপনারা বাহির থেকে রেফারি এনে খেলা পরিচালনা করতে চান। ইউসুফ বেগ বলেছেন খালেদা জিয়া মধু সাহেবকে সিসি বানাইলেও বিশ্বাস করবেন না। ফয়সুল আহমেদ বলেছেন আওয়ামী লীগের সাফল্য তাদের দলের প্রধান থেকে নিচ পর্যন্ত সব নেতা মিথ্যা বলায় পারদর্শী এবং মিথ্যাকে সত্যের উপর উপস্থাপন করা। আশরাফুল ইসলাম বলেছেন এনাম ভাই জনগণ কি চায় সকল জানে, সাহস থাকলে কেয়ারটেকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন দেন। ফাহাদ আহমেদ বলেছেন ভাই পলিটিক্স করলে প্লিজ গো ব্যাক টু বাংলাদেশ। থ্যাংক ইউ ফাহাদ ভাই, চেষ্টা করবো আমরা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য পলিটিক্সের স্বার্থে। জুল আফরুজ বলেছেন আওয়ামী লীগের ইতিহাস বাকশালের ইতিহাস, জোর দখল করে ক্ষমতায় আঁকড়ে আছেন এটা বাংলাদেশের মানুষ জানে, অবৈধ সরকারের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না, ওনারা লজ্জাহীন। আচ্ছা, থ্যাংক ইউ সাদেক রহমান, সবাইকে আন্তরিক হতে হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত রাখবেন, তবে সেটি হতে হবে গঠনমূলক এবং আমরা যারা লাইভে আছি তাদের জন্য আমরা শ্রদ্ধার সাথে কমেন্ট করব, একে অন্যের প্রতি পরস্পর সহনশীল হব। আপনারা অনেকে আমাদেরকে সহনশীল হওয়ার জন্য বলছেন। আমরা কথা বলছি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং কথার মধ্যে টক ডাল মিষ্টি থাকবে, তা আপনাদের কাছ থেকে আমরা সেরকম কিছু আশা করব। রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কিছু না করার জন্য, কোনো ধরনের মন্তব্য না করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। রুমান ভাই, হাসনাত ভাই বলেছেন, খসরু ভাইও বলেছেন কেন সম্ভব নয় নিরপেক্ষ নির্বাচন বর্তমান চিরদিনে এবং কেন বিএনপি মেনে নিচ্ছে না, আমরাই বা কেন বাহির থেকে আনবো। এবং এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা দেশপ্রেমিক যদি হয়ে থাকি আমরা বাহির থেকে কেন বহির্দেশের হস্তক্ষেপ কেন চাইব? ধন্যবাদ ওই ভাইকে যিনি দেশপ্রেমের কথা বলেছেন। আসলে দেশপ্রেমের প্রমাণ তো শুধু এগুলো দিয়ে হয় না,
দেশপ্রেমের অনেকগুলো ইন্ডিকেটর আছে। এই যে আমি বলছি যে দেশের একটা ভালো নির্বাচন কমিশনারের কাঠামো তৈরি হোক, ঠিক আছে, সেটাও তো একটা দেশপ্রেম। ওইটা হলে হবে কি যে বাংলাদেশই তো উপকৃত হবে। তো আমার আসলে কেমন জানি লাগে এই কথাটা বলতে, যে আসলে আমরা এই প্রেসিডেন্টের কাছে আমরা কেন যাই, যেহেতু ওনার কোনো ক্ষমতাই নেই। আমি মনে করি যে এটা আসলে জাতির কাছে সাথে একটা মানে দেখানো আর কি, যে আমরা কিছু একটা করছি। আসলে তো এর মধ্যে কোনো ইয়ে নেই, কারণ দেখা যায় যে এই সার্চ কমিটির মাধ্যমে যাদের নাম এসেছে তাদের কোনো নাম আমরা দেখি নাই, ঠিক আছে। কেউ কোথায় হঠাৎ করে একজনকে এনে দিয়ে দেওয়া হলো, এবং উনি বিতর্কিত, এটা আমি বলতে পারি। কারণ ওনার পিছনের যে ইতিহাস আছে সেগুলোতে উনি ওনার নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন বললে আমি মনে করি না। কারণ হচ্ছে উনি যখন সরকারি চাকুরিতে ছিলেন তখন তিনি জনতার মঞ্চে সাথে উনি সম্পৃক্ততা তৈরি হয়েছিল এবং সেটা প্রমাণও আছে। তো সেই কারণে যেহেতু ওনার কোনো একটা দলের প্রতি বিশেষ আবেগ আছে, ওনার দ্বারা নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব মনে করি না আমি। এবং অনেক সুযোগ ছিল প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী দ্বারা বা সার্চ কমিটির একজন নিরপেক্ষ নির্বাচন কমিশনার দেওয়ার, কিন্তু সেই সুযোগটা ওনারা নষ্ট করেছেন আমি মনে করি। তো আসলে এই নিরপেক্ষ নির্বাচন হবে না, এটা আমাদের চলমান। নিরপেক্ষ হবে না, কোনো একটা পক্ষে যাবে নির্বাচন এবং নির্বাচন কমিশনার সেটা করে যাবেন। আজকের পত্রিকায় দেখলাম আগের সিইসি এই বর্তমান সিইসিকে বলে গেছেন যে উনি যেন ধারাবাহিকতা রক্ষা করে যেতে পারেন। মানে আগের সিইসি রকিবউদ্দিন যে কাজগুলো করে গেছেন, যে ইতিহাস তৈরি করে গেছেন, উনিও সেটা করে যাবেন। তো আমরা মনে করি এরকম কথাবার্তা তো বোঝা যায় যে নতুন কিছু আসবে না, সেই আগের ধারাবাহিকতাই থাকবে। কিছু নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনও আছে, সেগুলোতে তো আমরা দেখতে পারি যে নতুন নির্বাচন কমিশনার কিভাবে তার দায়িত্বটুকু পালন করে। এখানে ব্যাপারটা হয়েছে আমাকে মনে হয় আচ্ছা ঠিক আছে। আজকে দেখলাম এরশাদ সাহেবের সেই উপনির্বাচনটি মনে হয় ওনার সামনে একটি নির্বাচন গাইবান্ধার উপনির্বাচনে এরশাদ সাহেব বলেছেন যে উনি নির্বাচন কমিশনের একটা পরীক্ষা ওইটা, এবং নির্বাচন কমিশন যদি এখানে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে ক্ষমা করবে না। নির্বাচনে তো বিএনপি নাও যেতে পারে, যেহেতু ধারাবাহিকভাবে জাতীয় সংসদ নির্বাচনগুলোতে যায়নি বিএনপি। সেটা আসলে বিএনপি যেখানে একক নির্বাচন হয় এবং যেখানে একক নির্বাচনে কিভাবে তার নিরপেক্ষতা তিনি প্রমাণ করবেন, সেটি যদি অতীতের ধারাবাহিকতায় থাকে তাহলে বিএনপি যাবে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় যে না যাওয়ার অনেক কারণ থাকতে পারে। তো আমি মনে করি যে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত এবং প্রচুর পরিমাণে আন্তর্জাতিক পর্যবেক্ষক রাখা উচিত, যাতে এই বিষয়গুলো সব মিলিয়ে কভার করা যায়। আমরা আসলে যেভাবে আমাদের দেশে নির্বাচনগুলো কভার হয় তাতে কিন্তু আসলে প্রকৃত চিত্র ফুটে ওঠে না। তো আমি মনে করি যদি প্রচুর আন্তর্জাতিক পর্যবেক্ষক রেখে বা আন্তর্জাতিক, আবারও আমার দেশপ্রেমের প্রশ্ন নিয়ে কথা তুলবে অনেকে আমি জানি যারা ফেসবুকে আছেন, বাট বিষয়টা হচ্ছে যে আমরা একটা জিনিসকে সুষ্ঠু করতে চাই। আমরা অনেক দলের থাকতে পারি, কিন্তু আমাদের একটা জায়গাতে আমরা ঠিক হয়ে আসতে হবে। তো আমরা এটা চাই। যাই হোক, এই আর কি, যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। ধন্যবাদ রোমান ভাই। আমাদের সাথে আরো অনেক দর্শক যোগদান করেছেন। এক ভাই প্রশ্ন করেছেন আমার প্রতি, আব্দুল্লাহ ভুইয়া ভাই। এনাম ভাই, জাতির প্রশ্ন, নির্বাচন কমিশনার নুরুল হুদা কি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন? 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, যদি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকেন তাহলে কিভাবে তিনি নিরপেক্ষ নির্বাচন কমিশনার হবেন? 3 নম্বর, কোন রাজনীতিক কাছ থেকে কোন রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে, হয়তো বলতে চাইছেন, কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা যাবে কিনা? ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। আমার মনে হয় খসরু ভাই উত্তরটি দিলে সুবিধা হয়, যেহেতু রাজনৈতিকমূলক প্রশ্ন আমি এখানে উপস্থাপক হিসেবে কাজ করছি, আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি, আপনাদের প্রশ্নগুলো ওনাদের কাছে তুলে দেবো। আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, ভালো থাকুন, প্রতিদিন শুভকামনা থাকলো। ধন্যবাদ আহাদ চৌধুরী বাবু ভাই, আপনার প্রতিও শুভকামনা। আপনি বাবু ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, আমাদের সকলের পক্ষ থেকে। সালামান আহমদ বাবু ভাই অসুস্থ ছিলেন,
প্ল্যান করেছেন। বাবু ভাই অসুস্থ ছিলেন, আপনার সুস্থতা কামনা করছি, আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক এবং আমাদের সাথে যথারীতি কাজ করার তৌফিক দিন। খসরু ভাই, হাসনাত ভাই এবং রুমান ভাই হাসনাত ভাই খুব ক্লাসিফিক্যালি বলেছেন যে অংশগ্রহণ প্রয়োজন এবং অংশগ্রহণের পরে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। একটা ব্যাপার লক্ষ্য করুন আপনারা যে বিএনপি প্রতিটি নির্বাচন কমিশনের, বিশেষ করে রাকিব সাহেবের নির্বাচন কমিশনের খুব ঘোর বিরোধিতা করেছে, কিন্তু রকিব সাহেবের আন্ডারে প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে। অনেক জায়গায় ওনারা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, আওয়ামী লীগ এখানে পরাজিত হয়েছে বা অন্যান্য পার্টিসিপেন্টরা পরাজিত হয়েছে। আর যখন যেখানে তারা পরাজিত হয়েছে, তারা নিজেরা যেখানেই পরাজিত হয়েছে সেখানেই তারা বলেছে যে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। রুবেন ভাই যে কথাটা বলেছেন যে রাকিব সাহেব যাওয়ার সময় বলে গেছেন যাতে ধারাবাহিকতা বোঝাতে, সেটা হচ্ছে প্রশাসনিক ধারাবাহিকতা। আপনি হয়তো বাইরে থেকে ব্লেম করছেন এই নির্বাচন কমিশনার নিরপেক্ষতা রক্ষা করতে পারেননি। নির্বাচন কমিশনার বলেছেন আমি যা করেছি চেষ্টা করেছি নিরপেক্ষ থাকতে, যদি কোনো ভুল হয়ে থাকে বলতে হতেই পারে দু একটা, সেই ভুলগুলো আমার ব্যক্তিগত দায়, সেটাতে অন্য কারো দায় নেই। একটা দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় ত্রুটি বিচ্ছুতি থাকতেই পারে, তিনি সেই ধারাবাহিকতার কথা বলছেন। কথা হচ্ছে আমরা দেশটা, আপনি ব্রিটেনে আমরা আছি হয়তো ঠিক ব্রিটেনের মতো যদি আমরা হয়তো আমরা চিন্তা করছি, কিন্তু বাংলাদেশে সেই বাংলাদেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করেই আমাদেরকে চিন্তা করতে হবে যে কীভাবে দেশটাকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে সুষ্ঠু একটা নির্বাচনী পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা যায়। এখন বিএনপির প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে রাকিব সাহের আন্ডারে, আবার প্রতিবাদও করেছে। গাইবান্ধা নির্বাচনে আপনি বিএনপিকে অ্যাডভাইস করছেন যে বিএনপির উচিত এই নির্বাচনে অংশগ্রহণ করা। আমরাও মনে করি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করা। তবে আমি যেটা মনে করি যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার, বিশেষ করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সাহসটা এই জন্যই পাচ্ছে না, জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। আপনি দেখুন আমি বিশ্বাস করি যদিও আওয়ামী লীগ খুবই সফলতার সাথে দেশ চালাচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসে এত সফল সরকার আমরা পাইনি, কিন্তু তারপরেও চাইলে বিএনপি জনগণের অনেক ইস্যু দিয়েই স্থানীয়ভাবে এবং জাতীয়ভাবে তারা সেটা তুলে ধরতে পারতো, কিন্তু তারা সেসবে নেই, তারা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত আছে। আপনি জেল গুম এসবের কথা বলেছেন, এই র্যাব, পুলিশ, প্রশাসন বাংলাদেশে সব সময় ছিল। আমি আমার কথা বলছি, আমি যখন আন্দোলন করেছি একদিকে বিরোধী দল একদিকে সরকার, দুটাকে ফেস করে আমাদেরকে রাজনীতি করতে হয়েছে। সামরিক বাহিনীকে সরাসরি ফেস করে আমাদেরকে রাজনীতি করতে হয়েছে এবং আমরা হয়তো সমসাময়িক কি হব, আপনারা হয়তো সাথেই ছিলেন অনেকে, আপনাদের সাথে নিয়ে আমরা সেটা করেছি। আপনারা এই র্যাব বেশি, র্যাবগুলো তো ওই বাংলাদেশের মানুষেরই একটা অংশবিশেষ। পুলিশ, আপনি যে বলেছেন বিএনপি বাংলাদেশের মানুষের অংশবিশেষ, এই পুলিশগুলি বা প্রশাসনের মানুষগুলো কি বাংলাদেশের অংশবিশেষ না? পুলিশ কি সবাই চাইবে, সব পুলিশই কি চায় যে বিএনপির সবাইকে ধরে মারপিট করুক? অতএব অযথা প্রশাসনকে আপনারা নির্বাচন কমিশন আসার পরে নির্বাচন কমিশনকে বিরোধী দলে ঠেলে দিচ্ছেন, আপনারা পুলিশকে বিরোধী দলে ঠেলে দিচ্ছেন, দিয়ে অ্যাকচুয়ালি আপনাদের মাইন্ডটাই হয়ে যাচ্ছে একটা নেগেটিভ ইয়েতে আপনারা পৌঁছে যাচ্ছেন। আমার মনে হয় মাইন্ডটাকে আপনারা ইতিবাচক করুন। মানুষ থেকে, পুলিশ থেকে মানুষ অনেক বেশি, আর জনগণের শক্তি যখন থাকে তখন কোনো শক্তি তাদেরকে দাবি রাখতে পারে না। আমরা বারবার সেটা টেস্ট করেছি, আওয়ামী লীগ টেস্ট করেছে, এই বিএনপি আমাদের সাথে ছিল। আমরা যখন এরশাদ সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যখন সংগ্রাম করেছি, আমরা সামরিক বাহিনীকে পরাস্ত করতে পেরেছি, আমরা জিয়াউর রহমানের সামরিক সরকারকে পরাস্ত করতে পেরেছি, আমরা সেটা পেরেছি, বাংলাদেশ সেটা পেরেছে। অতএব এই পুলিশের বই দেখিয়ে যে পুলিশের বইয়ে গড় থেকে বেরোতে পারি না আর আমি আবার নেতা হব, বালির বাঁধ ভেঙে আপনি গড় থেকে বেরোতে পারেন না আর আপনি জাতির নেতৃত্ব দেবেন, সে সাহস রাখে না। আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। হাসনাত ভাই, বালির বাঁধ ভেঙে তো গড় থেকে বের হওয়া সম্ভব হয়নি, তাহলে কিভাবে জনগণেরকে সম্পৃক্ত করে একটি নির্বাচনে ভালো ফলাফল আশা করবেন? খসরু ভাইয়ের প্রশ্ন সেটাই ছিল। জি, আমি আসছি, খুব সংক্ষেপে বলতে হবে, আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। এখন তো এগুলা তো অনেক সিরিয়াস ইস্যু, কম সময়ও হয় না। আর বালির বাঁধ, আমি তো বালির বাঁধ না, আপনি যদি এই দরজার সামনে স্বাভাবিক একটা বাঁশের বেন্দ এখানে দিয়ে দেন, আমার পক্ষে বাইর হওয়া সম্ভবই না। আর সেখানে তো ছিল বালির বাঁধ। বাংলাদেশের সবচাইতে কলঙ্কময় ইতিহাস এই আওয়ামী লীগ সরকারের আমলে,
যে একজন 3 বারের প্রধানমন্ত্রী, একজন বিরোধী দলীয় নেত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, একজন মুক্তিযোদ্ধার স্ত্রীকে বালির বাদ দিয়ে আটকানো হয়েছে। সাথে সাথে ক্রিটিসাইজ করা হয়েছে যে ওনার গড় কাজ করাবেন, সেজন্য আমরা মানুষ পাঠিয়েছি। ওরা কি মনে করছে যে বাংলাদেশের 17 কোটি মানুষ বুকা, সেজন্য এই সমস্ত কমেন্ট দিয়ে বাংলাদেশের মানুষকে একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক তদুপরি এই নির্বাচন কমিশনকে বাংলাদেশের মানুষের কাছে একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আসলে যেটা আবার হয়ে গেছে, এই যে আপনার কাদের সাহেব সেটা বলে দিয়েছেন যে চা দুটোতে উঠবে, তার মানে ওইটা রেডি। শুধু সার্চ কমিটি আমরা মানুষের কাছে একটা মূলা ঝুলিয়ে দিলাম, এটাই হলো এটা। আপনি দেখেন, আমি যথাযথ সম্মান করে আমার ভাইকে বলতে চাই, উনি নিজেই বলেছেন যে প্রথমে আমাকে বলেছে, আমি সেটা উত্তর দিতে পারিনি, সময় নাই, আমি আসলে অনেক প্রশ্ন উত্তর দিতে পারছি না। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, তার মানে মুক্তিযুদ্ধের দল না, সপক্ষের দল। এখনও পরিসংখ্যান করলে বাংলাদেশ জাতীয়বাদী দলে আওয়ামী লীগ থেকে মুক্তিযুদ্ধ পাওয়া যাবে, আর আওয়ামী লীগের যারা সবই যে মুক্তিযোদ্ধা ওরা কিন্তু ক্যালকাটায় ছিল, বেশি পাওয়া যাবে। আমি হয়তো এটা আমার মিস্টেক হয়েছে, কিন্তু আর আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা ওরা তো সবাই কলকাতার 5 স্টার হোটেলে দিন কাটিয়েছেন, রঙ্গ করেছেন, কিন্তু এখন ওরা মুক্তিযোদ্ধা বলে বিভিন্ন বাহবা নিয়েছেন। আওয়ামী লীগ তো সেই দল যারা যে নেতার জন্য ওরা ঘরে বসে কান্নাকাটি করেন 15 আগস্ট আসলে। আমি শ্রদ্ধা জানাই, বঙ্গবন্ধু না আসলে হয়তো স্বাধীনতা আসতো না, আমি শ্রদ্ধা জানাই সেই বঙ্গবন্ধু বিরোধী ইনুকে ওরা এখন ক্ষমতায় বসিয়ে রাজনীতি করতেছেন। কোথায় আপনাদের চেতনা, আর কোথায় আপনাদের প্রিন্সিপাল? আপনারা তো লম্বা লম্বা কথা বলেন, বিএনপিকে দোষ দেন, আপনাদের দলে বঙ্গবন্ধুর খুনি বসে রয়েছে। এইসব বলে বালির পাত ভাঙতে পারবেন না। না, আমি আপনাকে এটা বলেন না, এটা তো ইতিহাস, এটা তো ইতিহাস। আমি আপনাকে বালির পাত ভাঙতে হবে। বালির পাত কিভাবে ভাঙবো? আপনি বালি দিবেন, পুলিশ দিবেন, এটা কিভাবে সম্ভব? আবার আপনারা ক্রিটিসাইজ করবেন, কিভাবে সম্ভব? আপনাদের মধ্যে তো সেও বলেছে যে আপনার রানা প্লাজা নাকি জাকি দিয়ে সেই বিল্ডিং, এমন সমস্ত মানুষ এটা করলে আমি কিভাবে সেটা ভাঙবো? আপনি বলেন যে আমি যদি এই যে আপনি এখানে বসছেন, আমি এই যদি এনাম্বার যদি একটা দরজা লক করে চলে যায়, আপনি কিভাবে এখান থেকে বাইরে হবেন? সেখানে আপনার 15 দিন 16 দিন আপনাদের দরজা উন্মুক্ত ভাঙতে হবে। আমি কি আল্লাহর ফেরেশতা নিয়ে আসে ভাঙবো নাকি? আপনারা পুলিশ দিয়ে আমাকে ব্যারিকেড করে রেখে দেবেন, আপনারা বালি দিয়ে মানুষ দিয়ে ব্যারিকেড করে রেখে দেবেন, আমি কিভাবে ভাঙবো সেটা? এটা কি সম্ভব? বলা যায়, কিন্তু বাস্তব কি সেটা? আপনারা এই দেশে কমিট করছেন যে আপনারা হরতাল দিবেন না, কিন্তু আপনারা হরতাল দিচ্ছেন। আপনাদের জন্য আপনার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ মানুষ জমা হয়, পাবলিকের ডিস্টার্ব হয় না, কিন্তু আমরা বিএনপির অফিসের সামনে বিএনপি মিটিং করতে গেলে কি হয়? পাবলিকের ডিস্টার্ব হয়ে যায়, পুলিশ গুলি করে। তো এটা তো মানুষ বুঝে ভাই, এটা তো মানুষের বোঝার কোনো, মানুষ তো বাংলাদেশের মানুষ বুকা না। আসেন আমরা কিন্তু আসলে আমাদের এজেন্ডা থেকে চলে যাচ্ছি। এই নির্বাচন কমিশন, আমি আমার সংক্ষেপ বক্তব্য বলো, আদৌ সেটা সম্ভব না এই নির্বাচন কমিশনের দ্বারা সুষ্ঠু ইলেকশন। আমি আরেকটা কথা সংক্ষেপে জবাব দিয়ে দেই। আমার ভাই বলেছেন এই রকিব সাহেবের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে, বেশ ভালো কথা করেছে, নির্বাচিত হয়েছে, সেটাও তিনি বলেছেন, আমিও স্বীকার করে নির্বাচিত হয়েছেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর কি হলো? আপনারা জিকে ঘোষকে জেলে ঢুকে দিয়েছেন, আরিফকে জেলে ঢুকে দিয়েছেন, গাজীপুরের মনোজ সাহেবকে জেলে ঢুকে দিয়েছেন, রাজশাহীর মিনুকে জেলে ঢুকে দিয়ে ওদেরকে এখন মরণের ঘাটে পৌঁছে দিয়েছেন। মেয়র নির্বাচন করে ইলেকশন করে যাওয়ার কি হয়েছে? আপনাদের কয়জন মেয়রকে আপনারা জেলে ঢুকে দিয়েছেন? বিএনপির সব মেয়র জেলে ওরা অপরাধ করে, আর আপনাদের সবাই দোয়া তুলসী পাতা, কেউ অপরাধ করে না। আপনাদের সব মামলা আপনারা ক্ষমতায় এসে খারিজ করে নিয়েছেন, কিন্তু খালেদা আজকে কোর্ট পর্যন্ত আর বাসায় ধরতে ধরতে অস্তিত্ব বিলীন। থ্যাংক ইউ সো মাচ নোমান ভাই। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, তাহলে কি আমরা নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি না? আমরা কি যেতে মানে রাজনৈতিক সহনশীলতা বা সহমর্মিতার যে একটি প্রশ্ন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিকতার দিকে নিয়ে যেতে পারি না? এ কথা তো অগ্রিম বলা যায় না আসলে, কোথায় কি হয়। আমার তো মনে হয় যে এমনও হতে পারে যে যাকে নিয়ে এত বিতর্ক হচ্ছে, বিএনপি যাকে পছন্দ করছে না, হয়তো ওনাকে দিয়ে এমন কিছু হতে পারে যা সম্ভব ছিল না অতীতে, কল্পনা করা যায় না। তবে এটুকু বলা যায় যে অতীত ধারাবাহিকতায় বর্তমানে যে প্রসেসে উনি নির্বাচিত হয়েছেন, ওনাকে দিয়ে নতুন কিছু আশা করা যায় না। কারণ এই বিষয়টি শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপির বিষয় না, ওনারা তো জনগণ নিয়ে আসলে খেলেন, সবাই জনগণ বলেন, বিএনপির লোকেরাও জনগণ বলে,
আওয়ামী লীগ লোকেরা যারা আছে সবাই জনগণ নিয়ে খেলছেন, কিন্তু জনগণ যে কারা আসলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। যাক, বিষয়টি হচ্ছে যে আমরা এখনো এই নির্বাচন কমিশন নিয়ে সন্তুষ্ট না, তবে ভবিষ্যৎ কী হবে আমরা জানি না। আরেকটি বিষয় আমি বলি যে দুটি দলই আসলে যে কোনো বিষয় নিয়ে নিজেদের খুব বাহবা করেন। আমি বলবো কি যে গণতন্ত্রে একটি বিশেষ বিষয় আছে, যে গণভোটের বিষয় আছে। আমরা যদি মনে করি যে আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছি না, আমাদেরকে গণভোটে যেতে পারি। আমরা যে ব্রেক্সিট করতে গিয়ে ইংল্যান্ড যেটা দেখিয়েছে আমরা সেই পথ ধরতে পারি। তো আমরা ইলেকশন আওয়ামী লীগ থাকবে না বিএনপি থাকবে না শিবির থাকবে, স্বাধীনতার সপক্ষ কারা বিপক্ষ কারা, এতগুলো বিষয়, এগুলো নির্বাচন করতে আপনারা একটা গণভোট করে নেন, দেখি কার পাল্লা ভারী হয়। ধন্যবাদ খসরু ভাই, একদম শেষ পর্যায়ে আপনাকে 1 মিনিটের মধ্যে শেষ করতে আমি হবে। আবারও এই নির্বাচন কমিশনারের অধীনে একটি নির্বাচন যদি হয় এবং তৎকালীন সময়ে যেভাবে আওয়ামী লীগ পরাজিত হয়েছিল, যদি পরাজিত হয়ে যায়, আপনি কি বা আপনারা কি মেনে নেবেন সেটা? আমি সবশেষে আমরা এসে পৌঁছে গেছি। আপনাকে আবার দর্শকদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে শুভেচ্ছা আবার জানাচ্ছি। আর সবশেষে আমি বলতে চাই যে আমি আশা করি, বিশ্বাসও করি, বিএনপি কিছু রাজনৈতিক শব্দ আছে, কথা আছে, বাক্য আছে, সেটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলবে। আমি বিশ্বাস করি এই হুদা সাহেবের আন্ডারে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবেন, নির্বাচনে যাবেন। তার নির্বাচনে গিয়েও যদি ওনাদের মন মতো ফলাফল না পান, দু একটা বাক্য বলবেন, বাট মনে মনে সেটা মেনে নেবেন। এটাই হচ্ছে বিএনপির বর্তমান যে সাংগঠনিক যে পরিস্থিতি, ওনারা রাজনীতিতে টিকে থাকলেই ওনারা খুশি আছেন। বাস্তবতা হলো যে জনশক্তি যদি থাকে, জনগণের সাথে আপনার সম্পৃক্ততা থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হয়েছিল বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, ইউরোপের প্রত্যেকটা প্লেন আমরা রিজার্ভ করে ফেলেছিলাম, সব প্রবাসী উঠে গিয়েছিল প্লেনে যে আমরা সেই প্রাইম মিনিস্টারকে নিয়ে বাংলাদেশে যাব। আপনার নেত্রীর যদি জনসাধারণের সাথে সম্পৃক্ত থাকে আর নেত্রীকে কেউ অবরোধ করে রাখে, সারা বাংলাদেশ থেকে লোক এসে আপনার নেত্রীকে উদ্ধার করবে। বাস্তবতা হচ্ছে আপনাদের কারণে এই নির্বাচন ভাই, বাংলাদেশ তো আপনারও আমারও, আমি বন্ধ করবো, আপনারা কি করেন নাই? রেলপথ বন্ধ, আকাশপথ বন্ধ, হোটেল পর্যন্ত খাইতে দেন, আপনারাও করেছেন, আমরা উন্মুক্ত করেছি। এর কারণটা হচ্ছে কি, আপনারা ভেরি মাইনরিটি, বাংলাদেশের ব্যবসায়ীরাও আপনাদেরকে চায় না। এটা ইতিহাস, বাংলাদেশে আকাশপথ বন্ধ হয়ে গেছে, রেলপথ বন্ধ হয়ে গেছে, হোটেল বন্ধ হয়ে গেছে, স্থলপথ আপনাদেরকে চায় না। একমাত্র ইতিহাসগুলো বাংলাদেশে আওয়ামী লীগের জন্ম দিয়েছে। হ্যাঁ, কিন্তু ধন্যবাদ খসরু ভাই। আমি একটা থ্যাঙ্ক ইউ দিতে চাই, নির্বাচনে আপনারা যাবেন, সবাই যেটা বলছেন যে আপনারা মরতে হবে, গুলির সামনেও যেতে হবে। এক্স্যাক্টলি, আমরা করেছি সেটা, আপনারা মরে দেখান, আমরা মরেছি। সুপ্রিয় দর্শক, মৃত্যুর হাত থেকে বারবার বেঁচে ভাই একটা সেকেন্ড, আমি আমাদের সময় একদম ফুরিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের সাথে ছিলেন বিপি খসরুজ্জামান ভাই, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাংবাদিক রুমান বক্ত চৌধুরী এবং আবুল হাসনাত ভাই। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। LB24 টিভির নিয়মিত আয়োজন প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠান এখন শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রতিটি অনুষ্ঠানের মতো আগামী সপ্তাহ ঠিক একই সময়ে আপনাদের কাছে নিয়ে আসব আমাদের সম্মানিত 3 জন অপর অতিথিকে, কথা বলবো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সমকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আমাদের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের মতো অনুষ্ঠানটি বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাই দর্শক।